হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। শান্তিনিকেতনের আকাশ যেন আজ ভারী হয়ে এসেছে। ফাল্গুনের নরম বাতাসেও আজ মেঘের বুকে তীব্র কাঁটার মতো বিঁধছে। 5 দিন ধরে সে শ্রাবণকে এড়িয়ে চলছে। শ্রাবণও কোনো কথা বলছে না, কিন্তু তার তীক্ষ্ণ দৃষ্টিগুলো যেন প্রতি মুহূর্তে মেঘের বুকের ভেতরে এক একটা কুৎসিত দাগ কেটে দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ে গিয়েও চুপচাপ শুধু ক্লাস করে মেঘ আবার বাড়িতে চলে আসে। বাড়িতেও একা একাই সময় কাটায়। কেউ কিছু জিজ্ঞেস করলে সবার প্রশ্ন এড়িয়ে যায় সে। শ্রাবণের উপস্থিতিও টের পায় মেঘ, কিন্তু মুখোমুখি হওয়ার কোনো প্রয়োজন বোধ করে না। শ্রাবণও যেন কিছু বলার জন্য এগিয়ে এসেও শেষ মুহূর্তে চুপচাপ সরে যায়। সন্ধ্যায় সকলেই বসে আছে বাড়ির বৈঠকখানায়। সকলেই নিজেদের মতামত চালিয়ে কথা বলে যাচ্ছে। একটু পরপরই হঠাৎ গাড়ির শব্দে বাড়ির সবার দৃষ্টি চলে যায় মূল ফটকের দিকে। দীর্ঘ 1 মাস পর ফয়েজ আহমেদ ফিরে এসেছেন ঢাকা থেকে। তার আগমন মানেই বাড়িতে এক অদৃশ্য চাপা উত্তেজনা, বিশেষ করে মেঘের জন্যে। মেঘের বুকের ভেতরে কেমন জানি এক শূন্যতা অনুভব হলো। বাবার সাথে তার সম্পর্ক কখনোই খুব মধুর ছিল না, বরং সব সময় ছিল বেশ কঠোর। অথচ আজ এতগুলো দিন পর তার বাবাকে দেখে মনে হলো কতদিন সে এই চোখ দুটোকে দেখেনি। ড্রয়িং রুমে ফয়েজ আহমেদ চশমা খুলে টেবিলে রাখলেন। গম্ভীর স্বরে শ্রেয়ার দিকে তাকিয়ে বলে উঠলেন, শ্রেয়া মা, পানি এনে দাও তো, অনেক ক্লান্ত লাগছে। ফয়েজ আহমেদের একথা শুনে শ্রেয়া দ্রুত রান্নাঘরের দিকে ছুটল। মেঘ চুপচাপ দাঁড়িয়ে আছে, বারবার নিজেকে আড়াল করতে চাইছে যাতে বাবার চোখে তাকে পড়তে না হয়, কিন্তু ফয়েজ আহমেদ দৃষ্টি সরাসরি মেঘের দিকেই গিয়ে পড়ল। কিছুক্ষণ মেঘকে পর্যবেক্ষণ করে তিনি বলে উঠলেন, কেমন আছো তুমি মেঘ? মেঘ গলা পরিষ্কার করে বলে উঠল, ভালো আছি বাবা। পড়াশোনার কী খবর? ভালো চলছে। ফয়েজ আহমেদ হালকা মাথা ঝাঁকালেন, তারপর আশপাশে চোখ বুলিয়ে সবাইকে একবার দেখে নিলেন। আফসানা বেগম নিজের ঘর থেকে বের হতে না হতেই বলে উঠলেন, শ্রেয়া, তোর শ্রাবণ ভাই কোথায়, একটু ডেকে দে তো। বলতে বলতেই আফসানা বেগমের নজর পড়ল ফয়েজ আহমেদের দিকে। শ্রাবণের কথা শুনতেই চোখ মুখ কাঠিন্যতায় ছেয়ে গেল ফয়েজ আহমেদের। অন্যদিকে শ্রাবণের কথা শুনে মেঘের শরীরও কিছুটা কেঁপে উঠল। সে চোখ নামিয়ে ফেলে এদিক সেদিক তাকানোর চেষ্টা করল, কিন্তু ভেতরটায় হঠাৎ করেই অস্থির হয়ে গেল তার। শ্রাবণের নামটা শুনলেই যেন তার সমস্ত অনুভূতি এলোমেলো হয়ে যায়। সেই মুহূর্তে শ্রাবণ সিঁড়ি দিয়ে নেমে এলো। স্বাভাবিক ভঙ্গিতেই সিঁড়ি ডিঙিয়ে নামতে লাগলো, তবে চোখে মুখে তার সেই চিরচেনা গাম্ভীর্য। আমি এখানে মা, শান্ত স্বরে বলে উঠল শ্রাবণ। শ্রাবণের কথা শুনে ফয়েজ আহমেদ এক মুহূর্তের জন্য চুপ করে তাকালেন তার দিকে, তারপর ধীরে চোখ সরিয়ে নিল। ফয়েজ আহমেদ এর দিকে তাকিয়ে আফসানা বেগম বলে উঠলেন, কেমন আছেন ভাইজান? গলায় চাপা শীতলতা নিয়ে ফয়েজ আহমেদ বলে উঠলেন, ভালো আছি। তোমরা কেমন আছো? ভালো আছি। এর বেশি কিছু আর কারোরই বলার প্রয়োজন পড়ল না, কারণ ফয়েজ আহমেদ আবার চশমা পরে নিয়ে নিজেকে ব্যস্ত করে ফেললেন। মেঘ জানে তার বাবা এই সংক্ষিপ্ত কথাগুলোর ভেতরেই একরাশ অবহেলা লুকিয়ে আছে, যা বাড়ির সকলেই খুব ভালোভাবেই অনুভব করতে পারে। পরের দিন সকাল থেকেই ফয়েজ আহমেদের মুখটা ভীষণ গম্ভীর। শান্তিনিকেতনের সবার সঙ্গেই স্বাভাবিকভাবে কথা বললেও মেঘের দিকে তাকানোর সময় তার চোখ বারবার কঠোর হয়ে উঠছে। মেঘ বুঝতে পারছিল কিছু একটা ঠিক নেই। নাস্তার টেবিলে বসে চুপচাপ খাচ্ছিল মেঘ। আশেপাশে সবাই কথা বলছিল, কিন্তু তার কানে কিছুই ঢুকছিল না। তার নিজেরই মনই কেমন একটা দম বন্ধ করা অস্বস্তি কাজ করছে। ঠিক তখনই ফয়েজ আহমেদ তার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, বিকেলে বাড়িতে মেহমান আসবে, রেডি থেকো। মেঘ চমকে তাকালো তার বাবার দিকে, নিচু কণ্ঠে বলে উঠল, কে আসবে?
মেঘের প্রশ্নে ফয়েজ আহমেদের সংক্ষিপ্ত উত্তর দিলেন, জেনে লাভ নেই, সময় হলে দেখবে। কোনো এক অজানা কারণেই মেঘের বুকের ভেতরটা ধুপ করে উঠল। তবে পরিস্থিতিতে কিছুই তার বোধগম্য ছিল না, তাই চুপচাপ আবারও নিজের খাওয়ায় মনোযোগ দিল। মেঘ নিজের ঘরে বসে আপন মনে মোবাইলে কিছু একটা দেখছে। জানালার ফাঁক গলে আসা মিষ্টি রোদের আলো ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। হঠাৎ মোবাইল রেখে মেঘ কিছুটা ভাবুক হয়ে উঠল। সে জানে বিকেলে কেউ আসবে, কিন্তু কেন আসবে সেটা নিয়ে তার মনে অস্বস্তি হচ্ছিল। ফয়েজ আহমেদের গম্ভীর কণ্ঠস্বর এখনো কানে বাজছে তার। তার মনের মধ্যে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ঠিক তখনই শ্রেয়া হঠাৎ দরজার সামনে এসে দাঁড়ালো। মুখে তার উত্তেজনা, চোখ দুটো বিস্ফারিত, মনে হচ্ছে খুবই অনাকাঙ্ক্ষিত কিছু শুনে ফেলেছে সে। দৌড়ে মেঘের সামনে এসে দাঁড়ালো শ্রেয়া। মেঘ, তুই জানিস কি হচ্ছে? মেঘ ধীরে ধীরে তাকালো শ্রেয়ার দিকে, কপালে ভাঁজ ফেলে বলে উঠল, কি? শ্রেয়া হাঁপাতে হাঁপাতে বলল, তোর জন্য ছেলেপক্ষ আসছে, বিকেলে তোকে দেখতে আসবে। তোর জন্য ছেলেপক্ষ আসছে, বিকেলে তোকে দেখতে আসবে। মেঘের মনে হলো যে শূন্যে ঝুলছে সে। চারপাশে সব কিছু যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। বুকের ভেতরটায় মোচড় দিয়ে উঠল। ভাঙা কণ্ঠে ফিস ফিস করে বলে উঠল, মেঘ, কি বললি? শ্রেয়া এবার বিছানায় বসতে বসতে বলতে লাগলো, তোর বাবার বন্ধুর ছেলে নাকি, তুই জানিস না? মেঘের হাত ঠান্ডা হয়ে গেল, ঠোঁট শুকিয়ে এলো। এক মুহূর্ত কিছুই বলতে পারলো না। তার মাথার ভেতরে কেবলই একটা দৃশ্য ঘুরপাক খাচ্ছিল, শ্রাবণের চোখে সেই গাঢ় নির্বিকার দৃষ্টি। মেঘ শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে তাকালো। শ্রেয়া পাশে বসে কিছুক্ষণ তার মুখের অভিব্যক্ত বোঝার চেষ্টা করলো। মেঘ কোনো কথা বলছে না, তার চোখের ভেতরে এক অজানা আতঙ্কের ছায়া। ঠিক তখনই বাইরে থেকে আহিলের কণ্ঠে শোনা গেল, শ্রেয়া, কোথায় তুই? তোর জন্য আমি অপেক্ষা করছি। শ্রেয়া বিরক্ত সুরে বলে উঠল, উফ, আবার কি হলো? আহিল এবার দরজার সামনে এসে দাঁড়ালো, শুনতে পাচ্ছিস না আমি তোকে ডাকছি? শ্রেয়া বিরক্ত হয়ে মেঘের দিকে তাকালো, এরপর বলে উঠল, হনুমানের বাচ্চা, একটু অপেক্ষা করতে পারিস না? তারপর উঠে দাঁড়িয়ে মেঘের কাঁধে হাত রাখলো, শুন, চিন্তা করিস না, আমি পরে তোর সাথে কথা বলছি, ঠিক আছে? মেঘ কোনো কথা বলল না, শুধু মাথা নাড়ালো। শ্রেয়া একটু সময় অপেক্ষা করলো। সে ভেবেছে মেঘ কিছু বলবে, কিন্তু মেঘ নিঃশব্দ। অবশেষে একটা দীর্ঘশ্বাস ফেলে দরজার দিকে হাঁটা দিল শ্রেয়া। আহিল দাঁড়িয়ে ছিল দরজার সামনেই, ভ্রু কুঁচকে মেঘের দিকে তাকিয়ে বলে উঠল, কিছু হয়েছে? শ্রেয়া হালকা ধমকের সুরে বলে উঠল, তোর এত জানার দরকার কি? চল চুপচাপ। আহিল কাঁধ ঝাঁকিয়ে শ্রেয়ার কপালে টোকা মেরে বলে উঠল, আচ্ছা চল। শ্রেয়া বেরিয়ে যেতেই ঘরটা আরো নিঃসঙ্গ হতে লাগলো। মেঘ এবার জানলার বাইরে তাকালো। বিকেল হয়ে এসেছে। শান্তিনিকেতনের উঠোনে একটা অদ্ভুত নীরবতা নেমে এসেছে। আজ বিকেলে তার জন্য কেউ আসবে, কেউ যে তার ভবিষ্যৎ ঠিক করতে চলেছে, অথচ সে কিছুই জানে না। ভাবতে ভাবতে ঘরটা হঠাৎ করেই যেন গুমট হয়ে উঠল। নিঃসঙ্গতা চেপে ধরল মেঘকে। সে কি ভুল শুনছে, নাকি আসলেই বিকেলে তার জন্য কেউ আসবে? তার বাবা কি সত্যিই তাকে অন্য ছেলের সামনে বসিয়ে দেবে? কিন্তু কিভাবে? সে তো শ্রাবণের বউ। তার হৃদয়ের গহীনে যেন এক সুনামি ধেয়ে আসছে, অথচ বাহিরে থেকে সে স্থির থাকার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু পারছে না, পারছে না। বুকের ভেতরে শূন্যতা জমাট বাঁধছে, ভয় দানা বাঁধছে, অস্থিরতা তাকে নিঃশেষ করে ফেলছে। তার নিজের বাবা কি করে এমনটা করতে পারে? কিভাবে নিজের মেয়েকে এভাবে অন্য এক পুরুষের সামনে বসিয়ে দিতে পারে? তিনি কি জানেন না মেঘ কার? এক মুহূর্তের জন্য শ্বাস বন্ধ হয়ে আসলো মেঘের। হ্যাঁ, সে তো শ্রাবণের স্ত্রী। তবে কেন তাকে অন্য কারোর জন্য সাজতে হবে? কেন তার অস্তিত্বে এতটাই মূল্যহীন হয়ে গেল তার বাবার কাছে? মেঘের বুক ফেটে কান্না বেরিয়ে এলো। নরম আঙ্গুলগুলো মুখের ওপরে চেপে ধরলো যেন শব্দ বের না হয়, কিন্তু তবুও কান্নার বাষ্প ঠেকানো বড্ড দায় হয়ে পড়েছে। চোখের কোণ বেয়ে নীরবে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ছে। শরীর কাঁপছে, মনে হচ্ছে এই মুহূর্তেই সবকিছু শেষ হয়ে যাবে। তার পরিচয়, তার আত্মসম্মান, সবকিছু যেন ছিঁড়ে ফেটে যাচ্ছে। কান্না আটকে রাখার অনেক চেষ্টা করতে লাগলো মেঘ, কিন্তু পারল না। কাঁপা কাঁপা হাতে মুখ চেপে সে বিছানার কিনারায় বসে পড়ল।
সমস্ত শরীর যেন কাঁপছে, চোখের সামনে ধীরে ধীরে সব কিছু ঘোলাটে হয়ে আসছে। শ্রাবণকে যতই অস্বীকার করুক সে, কিন্তু কখনোই শ্রাবণের জায়গায় অন্য কাউকে বসানো কথা কল্পনাও করেনি। এখন কি করবে সে? বাবাকে কিছু বলবে, কিন্তু কি বলবে? বলবে সে কারো সামনে যেতে চায় না, নিজের চেহারা নিজের সৌন্দর্য কখনো অন্য কারো সামনে প্রদর্শন করতে চায় না, কিন্তু কিভাবে বলবে? সে তো শ্রাবণকে স্বামী হিসাবে মানেই না। এসব চিন্তা ভাবনার মাঝেই শ্রাবণের মুখটা তার চোখের সামনে ভেসে উঠল। 5 দিন ধরে সে যাকে এড়িয়ে চলছিল সেই মানুষটাকেই আজ সবচেয়ে বেশি প্রয়োজন তার। কিন্তু শ্রাবণ, সে জানলে কিছু করবে না? অবশ্যই করবে। যদি অনাকাঙ্ক্ষিত কিছু করে বসে সকলের সামনে, তখন কি হবে? তার বাবা তো তাকে আরো বেশি ঘৃণা করতে শুরু করবে। ভেবে বুকটা আরো শক্ত করে জড়িয়ে ধরল মেঘ। কান্নার শব্দ বাহিরে যাক সে তা চায় না। কান্নার মধ্যেই মেঘ অনুভব করলো তার সারা শরীর একেবারে শিথিল হয়ে আসছে। সেই মুহূর্তে হঠাৎই দরজার দিকে একটা ধ্বনি ভেসে এলো তার ওপর। সজাগ হয়ে উঠল মেঘ। রাহেলা বেগম ধীর পায়ে মেঘের ঘরটায় প্রবেশ করলো। তার চোখে নিদারুণ ক্লান্তি, কিন্তু সঙ্গে এক অদৃশ্য শক্তি যেন ছড়িয়ে পড়ছে তার সমস্ত অঙ্গে। এক মুহূর্তের জন্য মেঘের দিকে তাকালেন রাহেলা বেগম। মেঘের চোখের কোণ থেকে ঝরে পড়া জল, মুখে অজানা শূন্যতা দেখে তার হৃদয় ক্ষতবিক্ষত হয়ে উঠল। মেঘ কিছু না বলেই ছুটে গিয়ে মায়ের বুকে মুখ গুজে দিল। কান্না, দীর্ঘদিনের চাপে সঞ্চিত সমস্ত বেদনা মায়ের অঙ্গে ঢেলে দিল সে। রাহেলা বেগম এক হাতে জড়িয়ে ধরে তাকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু তার চোখের কোণে জল জমতে লাগলো। নিজের কষ্ট লুকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করতে লাগলেন তিনি। কাঁদিস না মা, বাবা কেন এমন করছে মা? সব জেনে শুনেও কেন এমন করছে বলো না? মেঘের মুখটা আলতো হাতে তুলে ধরে নিজের দিকে ফেরালেন রাহেলা বেগম। এরপর মেঘের উদ্দেশ্য করে বলে উঠলেন, তুই কি শ্রাবণকে নিজের স্বামী হিসাবে মেনে নিয়েছিস কখনো? মেঘ ফ্যাল ফ্যাল করে নিঃশব্দে তাকিয়ে রইল মায়ের দিকে। মেঘকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে রাহেলা বেগম আবারও বলে উঠলেন, তুই কি অতীতের সব কিছু মেনে নিয়ে শ্রাবণকে মেনে নিয়েছিস? না, তাহলে কেন এত কষ্ট হচ্ছে তোর? তুই তো তাকে মেনেই নিবি না। বা তাহলে তোর বাবা যা করছে সেটাই মেনে নে, আর কিছু করার নেই। মেঘ ধীরে ধীরে রাহেলা বেগমের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নিল। তার চোখের জল শুকিয়ে এসেছে, কিন্তু বুকের ভেতরে কষ্টটা যেন আরো ভারী হয়ে বসেছে। মায়ের কথাগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছে। তুই কি অতীতের সব কিছু মেনে নিয়ে শ্রাবণকে মেনে নিয়েছিস? সে কি সত্যিই কখনো শ্রাবণকে স্বামী হিসেবে মেনে নেয়নি? না, সে তো চায়নি। কিন্তু তবুও কেন এত কষ্ট হচ্ছে? কেন মনে হচ্ছে সবকিছু শেষ হয়ে যাচ্ছে? রাহেলা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। মেঘের এমন বিমর্ষ চেহারা দেখে তারও বুকটা চিনচিন করে উঠছে, কিন্তু তিনি জানেন সব অনুভূতি মুখ ফুটে বলা যায় না। কিছুই বুঝতে পারছিস না, তাই না? মেঘ ধীরে ধীরে মাথা তুলে তার মায়ের দিকে তাকালো। ফিস ফিস করে নিচু স্বরে বলে উঠল, কি বুঝবো মা? রাহেলা বেগম শান্ত কণ্ঠে বলল, যাকে ভালোবাসিস না তার জন্য কষ্ট হওয়ার কথা না। তোর বাবা যা করছে মেনে নে। বলেই আর এক মুহূর্ত অপেক্ষা করল না রাহেলা বেগম। দ্রুত চলে গেলেন সেখান থেকে। ধপ করে আবারও মেঝেতে বসে পড়ল মেঘ। আকাশ কুসুম চিন্তা ভাবনা করে অবশেষে নিজেকে প্রস্তুত করতে লাগলো তার বাবার কথা অনুযায়ী। আর যাই হোক, শ্রাবণ তার কেউ না। বারবার মনকে এটাই বোঝাতে লাগলো।